বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের জন্য এবার কঠোর বিল আনছে কেন্দ্র। কারণ গত কয়েক বছরে যে অভিযোগ বারবার উঠছে যে বেশ কিছু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, 152 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটা কি কোথাও একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে সাম্প্রতিক? তার উপর যে আন্দোলন সাক্ষী থাকলো রাজধানী, তাই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডটাকে একদম হালকাভাবে নিতে চাইছে না কেন্দ্র। কঠোর বিল আনছে কেন্দ্র। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, স্বাভাবিকভাবে সাম্প্রতিক যে আন্দোলন এবং সত্যিই তো গত কয়েক বছরে এতবার প্রশ্ন ফাঁসের ঘটনা, কোথাও তো অস্বস্তির কারণ হচ্ছে কেন্দ্রের কাছে। তবে তারা এই আগাম পরিকল্পনা যে একটা নিচ্ছে যে বিল আনবে, সেক্ষেত্রে ওই বিলের দিকে কোন কোন বিষয়ের দিকে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে, কি আপডেট রয়েছে ক্ষেত্রে? দেখো, বিলটা আনার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে এই যে প্রশ্ন ফাঁস বারবার কোশ্চেন লিক হয়ে যাচ্ছে, এই প্রবণতাকে রুখে দেওয়া। কারণ এক্ষেত্রে তদন্ত হয়, তদন্ত দীর্ঘমেয়াদী হয়। সেই তদন্ত দীর্ঘমেয়াদী হওয়ার ফলে যারা অভিযুক্ত বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, অতীত অভিজ্ঞতা বলছে তারা এই আইনের মার প্যাচে কয়েকবার অ্যারেস্ট হয় কিংবা অ্যারেস্ট হয় না। এই আইন মামলা এইসবের মার প্যাচে ধীরে 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 সেটা চোখের আড়ালে চলে যায়, আবার পরের বার প্রশ্ন লিক চলে আসে। এই প্রবণতাকে বন্ধ করার জন্য আইনকে আরও কঠোর করতে চাইছে। আমি তোমাকে জাস্ট দু তিনটে জিনিস বললেই তুমি বুঝতে পারবে। 2024-এ যে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন আনফেয়ার যে অ্যাক্ট ছিল, সেইটাকে আবার নতুন করে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, সংশোধনী আনা হচ্ছে। সেখানে যে জরিমানার অঙ্ক, সেই জরিমানার অঙ্কটা কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে। 10 লক্ষ টাকা জরিমানা ছিল, সেইটাকে 10 কোটি টাকায় দিয়ে দেওয়া হচ্ছে। জেল এবং জরিমানা যে কথাটা বলা হয়, এই আইনে তার জেল 5 থেকে 10 বছর পর্যন্ত হতে পারে এবং খুব দ্রুত 2 মাসের মধ্যে সময়সীমা দেওয়া হচ্ছে যে তার তদন্ত শেষ করতে হবে, তার রিপোর্ট দিতে হবে, শাস্তি ঘোষণা করতে হবে, ফাস্ট ট্র্যাক আদালতে বিচার হবে। এতগুলো বিভিন্ন বিষয় রয়েছে যাতে প্রশ্ন ফাঁস হলে 3 মাস 4 মাসের মধ্যেই অভিযুক্তদের শাস্তি ঘোষণা করে তাদের শাস্তি লাগু করে দেওয়া যায়। এই সমস্তগুলো কিন্তু এখানে বিধান দেওয়া হয়েছে। এবং তোমাকে যেটা বললাম, জেল যাত্রার পরিমাণ অর্থাৎ জেলের মেয়াদের পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ জরিমানা ধার্য করা হচ্ছে, অর্থাৎ প্রশ্ন ফাঁস করলে তুমি নিঃস্ব হয়ে যেতে পারো। এই বার্তাগুলো দিয়ে এই বিল আসছে এবং এই বিল যদি লাগু হয় এবং এই বিলে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তাহলে কিন্তু তার যাবতীয় সম্পত্তি প্রয়োগ হয়ে যাবে এবং তাকে এই বিপুল পরিমাণ টাকা জরিমানা দিতে হবে, পাশাপাশি জেল কাটতে হবে। একদম তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আগামীকাল লোকসভায় এই পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হবে। বিলটি আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরো কড়া শাস্তি দেওয়া হবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। এই জায়গা থেকে তন্ময়, আমি তোমার কাছে জানতে চাইবো, যখন এই আন্দোলন চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। সেই ফাস্ট ট্র্যাক গঠন করা হলো কোর্ট এবং সেখানে দ্রুত এই ইস্যুগুলো, এই ঘটনাগুলোর বিচারও হবে। কিন্তু সেই সময় যে কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে বিরোধীরা আলোচনা চাইছেন না, কিন্তু এই যে বিল পেশ করা হবে আগামীকাল, সেক্ষেত্রে বিরোধীদের ভূমিকা ঠিক কিরকম আন্দাজ করা যেতে পারে, অনুমান করা যেতে পারে? কারণ এই ইস্যুতে কিন্তু কেন্দ্রের সঙ্গে সঙ্গে বিরোধীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ তাদেরও দাবি রয়েছে যে প্রশ্ন ফাঁসের ঘটনা যাতে বন্ধ হয় এই দেশে। দেখো, রাজনৈতিক সূত্রে, দিল্লির রাজনৈতিক মহল সূত্রে যেটুকু জানা যাচ্ছে, বিরোধীরা একরকম স্ট্র্যাটেজি নিয়ে কালকে পার্লামেন্টে ঢুকবে, অন্যদিকে সরকার পক্ষ তারা আরেক রকম স্ট্র্যাটেজি নিচ্ছে। কীরকম যেটুকু জানা যাচ্ছে, তাতে বিরোধী পক্ষ শুধু এই প্রশ্ন ফাঁস নয়, পরপর যে কটা প্রশ্ন ফাঁস হয়েছে এই মোদী সরকারের আমলে, এবং বিশেষ করে নিট নিয়ে বারবার প্রশ্ন ফাঁস, পাশাপাশি অন্যান্য এক্সাম, সিবিএসসি পরীক্ষার যে বিষয়টা রয়েছে, এইগুলো নিয়েই কিন্তু মূলত তারা তুলে বলবে যে এতদিন হয়ে গেল, কি পদক্ষেপ করা হয়েছে। এত বড় আন্দোলন সংগঠিত হলো যখন, ছাত্ররা রাস্তায় নেমে পড়লো কোনো রকম ধর্ম বর্ণ দল নির্বিশেষে, এবং সেটা যখন একেবারে বলা চলে গোটা দেশে ছড়িয়ে পড়লো, তখন সরকার শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে, এগুলো করছে, এইগুলো নিয়ে একদম তারপর থেকে তো আমরা ঘটনাক্রম জানি, কিন্তু স্বাভাবিকভাবে নজর থাকছে আগামীকাল কি হতে চলেছে লোকসভায়। আপাতত তোমাকে ধন্যবাদ তন্ময়। দেখুন, সিজেপি, ককরোচ জনতা পার্টি, তারা তো আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু বিপাকে পড়েছে বিরোধীরা। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেও সংসদ অচল রাখতে মরিয়া কংগ্রেস। কাল প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিল পেশের সময় হট্টগোলের ছক করছে তারা, এমনটি সূত্র মারফত জানা যাচ্ছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, সিজেপি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু বিরোধীরা তারা কিভাবে খুঁটি সাজাচ্ছে?
দেখো, সরকার ব্যাকফুটে এবং এটা কার্যত একটা বেনজির পরিস্থিতি এবং এই মোমেন্টামকে ধরে রাখতে চাইছে কংগ্রেস সহ বিরোধীরা এবং সেই কারণেই আরো দুটি দাবিকে তারা সামনে রাখতে চাইছে। প্রথমত, যেভাবে ছাত্রছাত্রীদের ওপর পুলিশ অত্যাচার করেছে তার দায় অমিত শাহকে নিতে হবে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে 21 জন ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করেছে তার জন্য দেশের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, না হলে সংসদ চলতে দেওয়া হবে না। এই দাবি কংগ্রেসের তরফ থেকে তোলা হবে। অপর দিক থেকে সমাজবাদী পার্টি তারা চাইছে যে এবারে এই ইস্যু ছেড়ে দিয়ে রাম মন্দিরে চুরির ইস্যু নিয়ে সংসদে সরব হওয়া উচিত এবং এই সামগ্রিক বিষয় নিয়ে অর্থাৎ আগামী ইস্যু কি হবে, তার ভিত্তিতে ফ্লোর কোঅর্ডিনেশন কি হবে তা নিয়ে সকাল 10টায় আগামীকাল ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা হয়েছে। অপরদিক থেকে সরকার পক্ষ ঠিক করে রেখেছে নতুন যে বিল এসছে সেই বিল সংসদে পেশ করা হবে এবং আগামী সপ্তাহে তা নিয়ে আলোচনা হবে। এই আলোচনার পরিসরকে কাজে লাগিয়ে ইউপিএ জামানায় এবং কংগ্রেস শাসিত রাজ্যে কখন কখন প্রশ্ন ফাঁস হয়েছে, তার প্রেক্ষিতে প্রশাসনিক পদক্ষেপ, সরকারের পদক্ষেপ কি করা হয়েছে তার পূর্ণাঙ্গ খতিয়ান তুলে ধরে কংগ্রেস সহ বিরোধীদের পাল্টা চাপে ফেলার কৌশল নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই আগামীকাল নতুন সংঘাতের একটা অধ্যায় শুরু হতে চলেছে সংসদে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। দেখুন, আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করেছে, মাননীয় নরেন্দ্র মোদী আছেন, তিনি মনে করেছেন যে পদত্যাগ করার দরকার আছে, তো করেছেন উনি। সরকার সব রকম চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে, অনশন ভাঙার জন্য মাননীয় নাড্ডাজি নিজে গেছেন হসপিটালে এবং বারবার মিটিং হয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত, ইমোশনাল ওরা, সরকার সব রকম রাস্তা খুলেছে, ব্যবহার করেছে, তাদের দাবি মানার চেষ্টা করেছে। তো আর যেটা মনে হয়েছে সরকারের আজকের প্রয়োজনে সেটা করিয়েছেন। বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? তাহলে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আসছে। আরে যারা করছে, যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে, তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে? বিল আসছে ভালো কথা, এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন? প্রশ্নফাঁস রুখতে কঠোর বিল আনছে সংসদে, বিল আনা হবে এবং আপনারা জানেন যে তার পাশাপাশি সিজেপি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু বিরোধীরা তারা কার্যত এই ইস্যুকে জিইয়ে রাখতে চাইছে। তার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে অবশ্যই রয়েছে যে কিভাবে ছাত্ররা যারা ছিল তাদের উপর লাঠিচার্জ, সেই ইস্যুটাকে সামনে রাখা হতে পারে একাধিক ইস্যু এবং পাল্টা বিরোধীদের চাপে ফেলার জন্য প্রস্তুত রয়েছে বিজেপি। যে খবর পাওয়া যাচ্ছে, ইউপিএ জামানা ও কংগ্রেস শাসিত রাজ্যে প্রশ্ন ফাঁসের খতিয়ান তুলে ধরে আক্রমণ সারাবেন বিজেপি নেতারা, সূত্র মারফত এমনটাও জানা যাচ্ছে। অর্থাৎ এই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে হই হট্টগোল হতে চলেছে আগামীকাল, এমনটাই জানতে পারা যাচ্ছে এখনো অবধি। কাল প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিল পেশের সময় হট্টগোলের ছক রয়েছে। পড়ুয়াদের কাছে মোদী শাহকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হবে ইন্ডিয়া জোট, অন্যদিকে ঘুঁটি সাজাচ্ছে এনডিএও। ইউপিএ জামানা ও কংগ্রেস শাসিত রাজ্যে প্রশ্ন ফাঁসের খতিয়ান তুলে ধরে আক্রমণ শানাবে বিজেপি নেতারা। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, আপনারা জানেন ককরোচ জনতা পার্টি ইতিমধ্যেই তারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছিল এবং সেই মতো ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। তারপর তারা তাদের এই প্রোটেস্ট, এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু এখনো অবধি বিরোধীরা সেই হই হট্টগোল, এই ইস্যুটাকে জিইয়ে রাখতে ছক সাজাচ্ছে। তবে নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিতর্কে আমরা জানি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, পদত্যাগী ধর্মেন্দ্র প্রধানের পাশেই রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সফল মন্ত্রী তকমা দিয়ে ইমেজ রক্ষায় মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব। ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে গিয়ে কথা বলেন অমিত শাহ। পদত্যাগী শিক্ষামন্ত্রীর বাসভবনে যান নির্মলা সীতারামন, পীযূষ গোয়েলও। ইতিমধ্যে ধর্মেন্দ্রের কাজের ভূয়সী প্রশংসা করেন নীতিন নবীন। ধর্মেন্দ্রের পক্ষে বিবৃতি রাজনাথ সিং, কিরেন রিজিজু। অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনো ধর্মেন্দ্র প্রধানের পাশে রয়েছেন, তারা তাকে সফল মন্ত্রী হিসেবেই ব্যাখ্যা করছেন।
ধর্মেন্দ্রের ইস্তফা, আপাতত দায়িত্বে প্রহ্লাদ। আপাতত প্রহ্লাদ যোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী। খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকের সঙ্গে শিক্ষামন্ত্রকের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদের কাঁধে। সাধ্যমতো এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব, গুরু দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান নতুন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী দেখানো পথে নিজের দায়িত্ব পালন করার অঙ্গীকার প্রহ্লাদের। Prime Minister for giving such a huge responsibility, and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment, under his guidance, under his leadership, I will perform and I will try to come to his expectation in this particular department, and I will with full strength I will try to work with all humility and honesty, and I thank Honorable Prime Minister giving such responsibility. In detail I will talk to you after taking the charge. দেখুন, ধর্মতলার উদ্দেশ্যে বামেদের প্রতিবাদ মিছিল আমরা দেখেছি সেদিন, এবং সেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল ককরোচ জনতা পার্টির সমর্থকরাও, কর্মী সমর্থকরাও। কিন্তু সেই মিছিলে অশান্তির ঘটনা ঘটে, জানেন তো? সিজেপির পক্ষ থেকে এই অশান্তিতে তৃণমূলের নাম যোগ করা হচ্ছে। হ্যাঁ, ধর্মতলায় অশান্তি যোগের নাম না করে তৃণমূলকে নিশানা সিজেপির। যারা গুন্ডামি করেছে তারা কেউ ককরোচ জনতা পার্টির নয়। ধৃতদের কয়েকজনের সঙ্গে প্রাক্তন বিধায়ক, কাউন্সিলরদের ছবি রয়েছে। গুন্ডা বাহিনী ঢুকে তাদের আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ নাম না করে তারাও তৃণমূলকেই নিশানা করছে। তীব্র ধিক্কার জানানো হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এই পুরো ঘটনা। জনতা পার্টির নেতা, ককরোচ জনতা পার্টির নেতা দেদীপ্য গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া আমাদের কাছে আছে, শোনাবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে যা খবর রয়েছে, ককরোচ জনতা পার্টিও এই অশান্তির ঘটনায়, ধর্মতলায় যে অশান্তির ঘটনা, সাংবাদিক নিগ্রহের ঘটনা, সেই ঘটনায় নাম না করে তৃণমূলকেই নিশানা করেছে। আরজিকরের যেদিন প্রথম রাত দখল ছিল, এই মানে ওই দলেরই কিছু লোক ভ্যান্ডালিজম করতে আরজিকরে ঢুকেছিল। ওরা শান্তিপূর্ণ আন্দোলন। আপনাদের নিশ্চয়ই মনে আছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হবেন তিনি সোমবার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই নিট ইস্যুতে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টি। সোমবারের দিল্লি সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, বই থেকে জানবো যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি অন্যরকম কোনো পদক্ষেপ নেওয়া হবে, কিছুতে জানা যাচ্ছে এখন অব্দি? তন্নিষ্ঠা, গতকাল মিছিল থেকে ফেরার পর কালীঘাটের বাসভবনে দাঁড়িয়ে যে ফেসবুক লাইভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও কিন্তু তিনি বলেছিলেন সোমবার তিনি দিল্লি যাচ্ছেন। এরপরেই ঘটে যায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সেই আপডেটটা হলো যে অভিজিৎ দীপকে তিনি ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্ধেবেলা, এবং এই আন্দোলনের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানান, এবং তার দলের এমপিদেরকে পাঠানোর জন্য তিনি ধন্যবাদ জানান। এবং একই সঙ্গে যখন ধর্মেন্দ্র প্রধানও ইস্তফা দিয়েছেন, ফলে সেই জায়গা থেকে ককরোচ জনতা পার্টি তাদের ধর্ণা যখন প্রত্যাহার করে নিচ্ছে, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। অন্যদিকে দীপকে যখন তাকে ফোন করে ধন্যবাদ জানান এবং তাদের মধ্যে কথোপকথন হয়, এরপর তৃণমূল কংগ্রেস দলের তরফে জানানো হয় যে এই ঘটনার আপডেটের পরে দিল্লি যাত্রা বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত তিনি দিল্লি যাচ্ছেন না। অভিজিৎ দীপকের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। পরবর্তী কোনো কর্মসূচি যদি নেওয়া হয় সেটা তৃণমূল কংগ্রেস দলের তরফে জানানো হবে। বেশ, ধন্যবাদ। তবে যে খবরে এই মুহূর্তে নজর, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে নিট ইস্যুতে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির। সোমবারের দিল্লি সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন করায় মমতাকে ধন্যবাদ জানান অভিজিৎ দীপকে, এমনটাই এখন অবধি কথা জানতে পারা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার আর সোমবার দিন যাওয়ার, অর্থাৎ আগামীকাল যন্তর মন্তরে যাওয়ার কোনো প্রাসঙ্গিকতা নেই। তবে অভিজিৎ দীপকে, অর্থাৎ ককরোচ জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা, তার সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধন্যবাদ জানিয়েছেন এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য।
যে আন্দোলন, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছিলেন, কিন্তু তার আগে আমরা কি দেখলাম? আন্দোলন প্রত্যাহার করে নিলেন ককরোচ জনতা পার্টির নেতৃত্ব। সোমবার দিল্লি সফর বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। যন্তর মন্তরের আন্দোলনকে সমর্থন করায় মমতাকে ধন্যবাদ জানান দীপকে। এদিকে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আমরা কি দেখলাম? এখানে যে নেতৃত্ব রয়েছেন তারাই ধর্মতলায় গুন্ডামির ঘটনায় নাম না করে কোথাও একটা তৃণমূল কংগ্রেসের নাম জোড়ার চেষ্টা করেছেন। কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে শাসক ঘনিষ্ঠ নেতা কর্মীদের দেখা গিয়েছে ছবিতে, বিভিন্ন ছবিতে, বিভিন্ন ভিডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজলদা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যাবেন, কিন্তু ঘটনাক্রম যা দেখছি তার আগেই আন্দোলন প্রত্যাহার হয়ে গিয়েছে। যদিও অভিজিৎ দীপকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন ধন্যবাদ জানানো, তাদের আন্দোলনকে সমর্থন করার জন্য, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ানো? বিষয় আবার কোথায় গিয়ে দাঁড়ানোর, সবই তো এক। হ্যাঁ দেখুন, বাম, কংগ্রেস, আপনার তৃণমূল, পাকিস্তানপন্থী, সবাই এক। সবাই আসলে বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে। আর মোদির বিরোধিতা করতে গিয়ে যদি রাষ্ট্র বিরোধিতাও করতে হয় তাহলেও কিছু যায় আসে না। আমি বলবো, আপনারা তো সবার কথা বলছেন, একটা সমাজ মাধ্যমে একটা ছবি ভাইরাল হয়েছে, শ্রীলেখা মিত্রর একটা ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা সেটা নিয়ে বলুন। আমি বলবো শুভেন্দুবাবুকে যে এর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রয়োজনে এনাকে গ্রেপ্তার করা উচিত। তিনি যে ধরনের কুরুচিকর ছবি মুখ্যমন্ত্রীর নিয়ে তুলে দাঁড়িয়েছিলেন, এটা বিকৃতকাম মানসিকতার মানুষ ছাড়া কেউ এটা করতে পারে না। তার শাস্তি হওয়া উচিত এবং একটু মানসিক চিকিৎসা হওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমরা বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতেই হবে। কারণ প্রতিবাদের নামে ধর্মতলায় যে গুন্ডামির ঘটনা, সাংবাদিকদের নিগ্রহের ঘটনা, সেই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 14 এবং তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশে গুন্ডা দমন আইন প্রয়োগ করেছে পুলিশ। তাদেরকে আজ আদালতে তোলা হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। কারণ যা বলা হয়েছে, ধৃতরা কেউ ছাত্র নয়, কেউ বাম ছাত্র সংগঠন বা সিজেপির সদস্যও নন। গোলমাল পাকাতে ভিড়ে মিশে হামলা চালিয়েছিল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুশোভন। 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 14 জন সম্পর্কে জানতে চাইবো। এবং যেই সব মিডিয়াগুলো, গদি মিডিয়া, দালাল মিডিয়া যারা বলছে যে সালমান সাংবাদিকদের উপরে হামলা করেছে, তাদের কাছে কি প্রমাণ আছে, কি ফুটেজ আছে আমরা জানি না। আমাদের কাছে যত ফুটেজ আছে, সালমান ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ঘুরছিল। না, সালমান পরীক্ষা দিচ্ছে না, ও এসেছিল ককরোচ জনতা পার্টির তরফ থেকে এসেছিল। গোটা ভারতবর্ষে এখন ককরোচ জনতা পার্টি চলছে। তো সালমানের যত ভিডিও যেখানে যা দেখেছি, ও ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ঘুরছে। সালমানকে কেন অ্যারেস্ট করা হলো, কিসের জন্য অ্যারেস্ট করা হলো, তার প্রশ্ন আমরা খুঁজে পাচ্ছি না। সালমান বাড়ি থেকে বলে বেরিয়েছিল আমি ধর্মতলায় যাচ্ছি, আমার একটা কাজ আছে। তারপরে আমরা দেখছি যে সালমান ওই মিটিংয়ে রয়েছে, মিছিলে রয়েছে। আন্দোলনে যাচ্ছে না, আমরা ধর্মতলায় একটা কাজ যাচ্ছি, ওই বাড়িতে কাজ করে, কাটা কাপড়ের কাজ করে। নিটের প্রিপারেশন নিচ্ছে না, ওর বাড়ির লোক নিটের প্রিপারেশন দিচ্ছিল, ওর ভাই ও এইচএস করেছে, বিজনেস করে। ও রেস্টে গিয়েছিল। দেখুন, গোটা ভারতবর্ষে যেভাবে একটা সিস্টেম চলছে, তার বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন। ককরোচ জনতা পার্টির তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ককরোচ জনতা পার্টির তরফ থেকে এসেছিল, ককরোচ জনতা পার্টির সঙ্গে হয়ে এসেছিলেন। আমরা তাদের পরিবারের সদস্যদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। তবে ইতিমধ্যেই 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 14 জনকে বিভিন্ন ছবি এবং ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা দায়ের হয়েছে। এদিকে নিট ইস্যুতে কলকাতায় বামেদের আন্দোলনকে কড়া আক্রমণ সমীপ ভট্টাচার্যের। কমিউনিস্টদের দেশ বিরোধী বলে নিশানা। এরা দেশকে টুকরো করতে চায়, কিন্তু এটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। দেশকে টুকরো করতে চাইলে কেউ যেন সুস্থ অবস্থায় ফিরতে না পারে। পুলিশকে পরামর্শ বিজেপির রাজ্য সভাপতি। ভারতকে টুকরো করতে চাইলে জনগণ তাদের টুকরো করবে, হুঁশিয়ারি শরীফ। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছেড়ে দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়।
আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারত তেরি টুকরো হোঙ্গে তাদেরই টুকরো টুকরো মানুষ করে দেবে। এরা একটা সুযোগ নিয়েছিল যে এই বাম, অতি বাম, ঝান্ডু বাম সব মিলিয়ে যা আছে তাদের কাঁধে পা দিয়ে বা বামেরা এদের কাঁধে পা দিয়ে একটা বিশৃঙ্খলা চালু করবে, পুলিশের উপর বোতল ছুঁড়ে মারবে, জুতো ছুঁড়ে মারবে, সাংবাদিকদেরকে হেনস্থা করবে এবং পুলিশ লাঠিচার্জ করবে। এটা তাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য সফল হয়নি। এখন সবার ছবি এআই দিয়ে খুঁজে বের করা হবে, চিন্তার কিচ্ছু নেই। কুণ্ডলী বের করে নেব, আমরা জন্মগোষ্ঠী বের করে নেব, নিয়ে তাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। বাবু কমিউনিস্টদের দেশ বিরোধী বলবেন না তো কি দেশপ্রেমিক বলবেন নাকি? শ্রমিক বাবু আরএসএস, নতুন কোনো কথা নাকি? গোটা স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, কমিউনিস্টরা মানুষের সঙ্গে থাকে, গরিব মানুষ, তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা ভাবে। তার ভবিষ্যতের ভাবনা ভাবাটা ওর কাছে দেশদ্রোহিতা হতে পারে, মানুষের কাছে ওটাই দেশপ্রেম। নিট ইস্যুতে মিছিলে অশান্তি নিয়ে সিপিএমকে নিশানা অর্জুন সিং। দেশ বিরোধী কাজের আগুন জ্বালাচ্ছে সিপিএম। মাঠে নামুক, আমরাও দেখে নেব, যে ভাষায় বুঝবে সে ভাষায় বোঝাবো, হুঙ্কার পরিবহন মন্ত্রী। সিপিএম ভাবছে যে আমরা ওদের অত্যাচারটাকে ভুলে গেছি, ওটা ভাবার কোনো ভাবনা নেই। সিপিএম ভাবছে ও কিছু অতি বামপন্থী, দেখেছেন তো অমিত শাহজি বলেছিলেন মাওবাদীদেরকে 31 মার্চের মধ্যে পুরো সর্বনাশ করা হবে, করে দেওয়া হয়েছে। সিপিএম দেশ বিরোধী কাজের আগুন ধরাচ্ছে, তো ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন। একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেবো। যে ভাষায় ওরা বুঝবে সেই ভাষা বুঝাবো। ওই সিপিএম এর যারা, সিপিএম এর যে মালগুলো ওই দেখেছেন তো 8-9 জনের গুন্ডা অ্যাক্ট লেগেছে, এবার যারা আরো উস্কানি দিচ্ছে তাদেরকে কি অ্যাক্ট লাগাবো আমরা, সেটা সামনে আন্দোলনে নাচ হচ্ছে, গান হচ্ছে। আরে আন্দোলন করছে কারা? গুন্ডারা। আন্দোলন করছে কারা? রাজাবাজারের সব থেকে বড় তোলাবাজ সেই আন্দোলন করছে, সে সিপিএম এর বড় নেতা। নিট ইস্যুতে ধর্মতলায় বামেদের প্রতিবাদ আন্দোলন, যে মিছিল ধর্মতলার উদ্দেশ্যে ছিল তাকে কঠোর আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর আজ আমরা শোনাচ্ছি আপনাদেরকে পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর বক্তব্য, যিনি সরাসরি অভিযোগ করেছেন যে দেশ বিরোধী কাজের আগুন জ্বালানো হচ্ছে বামেদের পক্ষ থেকে। তারা মাঠে নামলে অর্জুন সিং রাও মাঠে নেমে দেখে নেবেন। আরো একবার শোনাবো তিনি ঠিক কি বলেছেন। সিপিএম ভাবছে যে আমরা ওদের অত্যাচারটাকে ভুলে গেছি, ওটা ভাবার কোনো ভাবনা নেই। সিপিএম ভাবছে ও কিছু অতি বামপন্থী, দেখেছেন তো অমিত শাহজি বলেছিলেন মাওবাদীদেরকে 31 মার্চের মধ্যে পুরো সর্বনাশ করা হবে, করে দেওয়া হয়েছে। সিপিএম দেশ বিরোধী কাজের আগুন ধরাচ্ছে, তো ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন। একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেবো। যে ভাষায় ওরা বুঝবে সেই ভাষা বুঝাবো। ওই সিপিএম এর যারা, সিপিএম এর যে মালগুলো ওই দেখেছেন তো 8-9 জনের গুন্ডা অ্যাক্ট লেগেছে, এবার যারা আরো উস্কানি দিচ্ছে তাদেরকে কি অ্যাক্ট লাগাবো আমরা, সেটা সামনে আন্দোলনে নাচ হচ্ছে, গান হচ্ছে। আরে আন্দোলন করছে কারা? গুন্ডারা। আন্দোলন করছে কারা? রাজাবাজারের সব থেকে বড় তোলাবাজ সেই আন্দোলন করছে, সে সিপিএম এর বড় নেতা।
এবার কোচবিহারের দিকে নজর রাখা যাক। কোচবিহারের আচার্য ব্রজেন্দ্র নারায়ণ শীল হোস্টেলে ছাত্র সংঘর্ষ, গুরুতর জখম এবিভিপি সদস্য, আহত বেশ কয়েকজন পড়ুয়া। নতুন সদস্য সংগ্রহের জন্য হোস্টেলে গেলে কয়েকজন ছাত্রের সঙ্গে বচসা বাঁধে এবিভিপির সদস্যদের। বচসা থেকে হাতাহাতি, সংঘর্ষ। হোস্টেলের ছাত্ররা হামলা চালায় বলে অভিযোগ এবিভিপি সদস্যদের। পাল্টা এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ হোস্টেলের ছাত্রদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। আমাদের এক কার্যকর্তা অঙ্গাত অধিকারীকে এই হসপিটালে নির্মমভাবে তাকে মারা হয়, কারণ সে এবিভিপি করে বলে। তা আমরা এখন বর্তমানে শাসক দলে রয়েছি, আমরা শাসকের ভূমিকায় রয়েছি, কিন্তু আমরা সবসময় কলেজ ক্যাম্পাসে নেশামুক্ত শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা কখনোই ক্যাচাল ঝগড়াতে বিশ্বাসী না, কিন্তু এভেনশিল কলেজের হোস্টেলে যে নেক্সাস চলছে, আজকে আমাদের কার্যকর্তা অঙ্গাত অধিকারী যেভাবে তাকে মারা হয়েছে, এর জবাব আমরা কঠোরভাবে দিব। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। প্রাক্তন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা ছবি আপনাদেরকে দেখাবো। তিনি প্রতিবাদ বিক্ষোভের জন্য বেরিয়েছিলেন, কিন্তু যখন তিনি সেখান থেকে ফিরছেন দেখা গেল তিনি হেলমেট ছাড়া বাইকে রয়েছেন। স্বাভাবিকভাবে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে প্রাক্তন পুলিশ মন্ত্রী তিনিও কি কোথাও আইন ভাঙলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয়। আইন ভাঙার ছবি তো দেখছে, কিন্তু এই ঘটনায় ঠিক কাদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখো, গতকালের ছবিটা যদি দেখি আর গত কয়েক বছরে একটু যদি আমরা ফিরে যাই 2016-র দিকে, সে সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেভ ড্রাইভ সেভ লাইভ রাজ্য পুলিশের যে একটা কর্মসূচি, তার প্রণেতাই হচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মস্তিষ্ক ভূষিত ছিল। সেই মানুষটাই যখন ক্ষমতাচ্যুত হলেন, তিনি সম্পূর্ণ ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখালেন। বিনা হেলমেটে কলকাতার রাস্তায় 3 থেকে 3.5 কিলোমিটার গেলেন। তার মোটর বাইক কে চালালো? তৃণমূলেরই বর্তমান যিনি আইটি সেলের দায়িত্ব রয়েছেন সেই উপাসনা চৌধুরী মোটর বাইক চালালো, তার মাথায় হেলমেট ছিল। এক্ষেত্রে ট্রাফিক আইন বলছে যে যেহেতু পিলিয়ন রাইডার অর্থাৎ সহযাত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সরাসরি ট্রাফিক আইন তার বিরুদ্ধে লাগু হয় না। এক্ষেত্রে দুজনের বিরুদ্ধে ট্রাফিক আইন লাগু হতে পারে। মোটর ভেহিকেল অ্যাক্ট 128-কে আমরা যদি দেখি, সেই মোটর ভেহিকেল অ্যাক্ট 128 বলছে যে মোটর সাইকেল যে স্কুটিটি চালাচ্ছিলেন উপাসনা, সেটি মুস্তাক আহমেদ বলে একজন তিলজলার বাসিন্দা। তার কাছে ট্রাফিক পুলিশের তরফ থেকে 1000 টাকার একটা ফাইনের নোটিশ যেতে পারে। 2, মোটর ভেহিকেল অ্যাক্ট 197, সেই আইন বলছে যিনি পিলিয়ন রাইডার তার বদলে তিনি চালাচ্ছেন, যার মাথায় হেলমেট ছিল। আর এক্ষেত্রে উপাসনার বিরুদ্ধে এক্ষেত্রে মোটর ভেহিকেল অ্যাক্ট 197 ধারা লাগু হতে পারে। সেই আইনে বলা আছে যে 5000 টাকা জরিমানা দিতে হতে পারে উপাসনাকে। এমনকি যদি তার কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে তাকে গ্রেফতারও করতে পারে। সর্বোচ্চ 3 মাসের সাজা রয়েছে। কিন্তু কেন উপাসনার বিরুদ্ধে? তার কারণ ওই আইন বলছে যদি যিনি গাড়ির মালিক তার থেকে লিখিত পরিতভাবে কোনো অনুমতি না নিয়ে কোনো রাস্তায় গাড়ি বের করা হয়, তাহলে এই সমস্যায় পড়তে পারেন উপাসনা। সেদিকে অবশ্যই উপাসনার প্রতিক্রিয়া আমাদের কাছে আছে, তা আমরা দর্শকদের শোনাবো। তবে তার আগে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে একটু শুনি, তারপর ব্যাক টু ব্যাক উপাসনার বক্তব্য। দেখুন, আমার তো ট্রাফিক আইন ভাঙার থেকেও সব থেকে বড় কথা আমার যে বিষয়টি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, তার বয়স অনেক, তাকে এইভাবে হেলমেট ছাড়া স্কুটির পেছনে বসে যেতে দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল। কারণ হঠাৎ করে যদি উনি পড়ে যান তখন বলবে মোদি ফেলে দিয়েছে, বিজেপি ফেলে দিয়েছে, এটা আমার চিন্তার। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ওনাকে আমি অনুরোধ করবো বাইকে চড়ে যাবেন না, গাড়িতে চড়েই যান। অসুবিধা হলে বলবেন, আমরা গাড়িরও ব্যবস্থা করে দেবো। দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশ কেস করেছেন তো, সর্বপ্রথম সেই জিনিসটা আগে জানুন। আমি দেখছিলাম একটা হাই প্রোফাইল হাই সিসি বাইক উনি চালাচ্ছিলেন ইকো পার্কের বুকে হেলমেট ছাড়া, এবং তার আশেপাশে বিভিন্ন লোকজন দৌড়াচ্ছিল। তো সেই জিনিসটার বিরুদ্ধে যদি কেস হয়ে থাকে, তার পরবর্তীতে এই প্রশ্নটা আমাকে করতে আসবেন, কারণ পুলিশ অনেক কথাই বলছে এবং এই জিনিসগুলো শুনতে আমাদের অত্যন্ত হাস্যকর লাগছে এবং খারাপ লাগছে যে আজকের দিনে দাঁড়িয়েও হয়তো কোনো বড়বাবুর কথা অনুসারে কাজ করতে হচ্ছে। আসানসোলে 6 বছরের শিশুর রহস্য মৃত্যু, একদিন নিখোঁজ থাকার পর জঙ্গলে উদ্ধার নিথর দেহ। বাড়ির অদূরেই জঙ্গলে 6 বছরের শিশুর মৃতদেহ, তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আসানসোলে 6 বছরের শিশুর রহস্য মৃত্যু, একদিন নিখোঁজ থাকার পর জঙ্গলে উদ্ধার নিথর দেহ। বাড়ির অদূরেই জঙ্গলে 6 বছরের শিশুর মৃতদেহ, তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
কি ঘটেছিল ঘটনা, কিভাবে নিখোঁজ হয়েছিল এই শিশু, প্রশ্ন একাধিক। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, চন্দ্রশেখরের থেকে জানবো এখন অবধি পরিবার সূত্রে এবং পুলিশ সূত্রে কি জানানো হচ্ছে। দেখো এই যে ঘটনাটি মর্মান্তিক এবং মানে কিভাবে ঘটলো রহস্যজনক মৃত্যু, কারণ যে শিশুটি শনিবার থেকে নিখোঁজ ছিল, রবিবার তার দেহ পাওয়া গেলো যে জঙ্গলে, ঋত্বিক তুরি, এবং একান্তই মানে একেবারে একটা গরিব পরিবার, বাবা দিন রাজমিস্ত্রি কাজ করে, মা পরিচারিক অন্যদের বাড়িতে কাজ করে, সেই পরিবারের একটি 6 বছরের শিশুকে কে বা কারা মেরে ফেললো সেটা নিয়েও একটা অভিযোগ রয়েছে। যদিও পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা করেছে, কিন্তু রহস্যজনক মৃত্যু, জঙ্গলের মধ্যে দেহ উদ্ধার, সমস্ত বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে। পরিবার তরফ থেকে যদিও খুনের কোনো অভিযোগ দায়ের করা হয়নি, পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা করে তার এখন তদন্ত শুরু করেছে। বেশ, নজর রাখুন, ধন্যবাদ। আমরা খোঁজাখুঁজি করেছিলাম, আমার পাওয়া যায় না, ঠিক আছে। আমরা বিকেলে থানায় ডায়েরি করলাম, আমাদের পাড়ার লোক বলে 24 ঘন্টার আগে কেস নেবে না, তাই জন্য আমরা থানা বিকেল দিয়ে গেলাম। বিকেলে থানা থেকে পুরা স্টেশন খোঁজা পেলাম না, ঠিক আছে। তারপর আমার ঘর চলে এলাম, পুলিশ পুরো সব দিকে খোঁজাখুঁজি করলো, পুলিশ আমারও ছিল। রাত 3টে তক আমরা খোঁজাখুঁজি করে যে ছেলে পাওয়া যায় না। কালকে যেটা খুঁজেছি, আজকে দেখছি ওখানে বডি পড়ে আছে। আমি নিজে দেখিনি, আমাদের পাড়ার ছেলেবেলা দেখেছে বডি ওখানে পড়ে আছে। কিন্তু সন্ধ্যে 6টা 6:30 গিয়ে এরা থানায় রিপোর্ট করে, মানে তার আগে আশেপাশের জঙ্গল পুকুর টুকুর এসব খুঁজে করেছে। এবং থানায় যখন গিয়ে ওরা রিপোর্ট করে, সাউথ পিপিতে, থানা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় এবং থানাও রাতভর খোঁজাখুঁজিতে এনাদের সঙ্গে সহযোগিতা করে, সমস্ত কিছু করে। আজকে সকালবেলায় এখানে এই কিছু কুকুর জঙ্গলের দিকে ঘেউ ঘেউ করার ফলে এদের একটা সন্দেহ হয়। সকালে গিয়ে ভিতরে ডেড বডিটা দেখতে পাওয়া যায় এবং ডেড বডিতে যখন দেখতে পাওয়া যায়, পুলিশ সঙ্গে সঙ্গে আসে, পুলিশ ওটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এখানে ডিসি সাহেব, সিপি সাহেব প্রত্যেকে এসেছিলেন, এনারা তদন্তের জন্য কাজ শুরু করেছেন। বাচ্চার ফ্যামিলি, বাচ্চার ডেড বডির সঙ্গে তারা গিয়ে ওখানে রয়েছে। কলকাতার আরও এক বড় পুজো হাতছাড়া তৃণমূলে। এবার চক্রবেরিয়ার পুজো থেকে মমতার স্নেহভাজন অসীম বসুকে ছেটে ফেললেন আয়োজকরা। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অসীমের বিরুদ্ধে পুজোকে কুক্ষিগত করার অভিযোগ বিজেপির। বদলের বাংলায় এবার চক্রবেরিয়ার থিম পদ্মদিঘির ঘাট। গত 4 মে রাজ্য হাতছাড়া হয়েছে। রাজ্য হাতছাড়া হতেই তৃণমূল কাউন্সিলরদের হাতছাড়া হয়েছে একাধিক বোর্ড, এমনকি কাউন্সিলররা একে একে পদত্যাগ করেছেন। এবার বিগত তৃণমূল কাউন্সিলর অসীম বসু, যিনি 70 নম্বর ওয়ার্ডে শুধু কাউন্সিলরই ছিলেন না, মেয়র পারিষদ ছিলেন বিগত যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতম ঘনিষ্ঠ এবং স্নেহভাজন, সেই অসীম বসুর হাতছাড়া হলো চক্রবেরিয়া সর্বজনীনের পুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা ভবানীপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চক্রবেরিয়া সর্বজনীন, যে পুজোতে বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে উদ্বোধন করতেন এবং ঠিক রাস্তায় দাঁড়িয়ে তিনি এখানকার মানুষদের সঙ্গে ডান্ডিয়া নাচ নাচতেন। সেই পুজো এবার হাতছাড়া হয়ে গেল। পুজো এবার দায়িত্ব নিলেন এলাকার বাসিন্দারা, এমনই দাবি এবারের আয়োজকদের। এবং দেখা যাচ্ছে রবিবার সকাল পুজোর যে খুঁটি পুজো হলো তার সেখানে উপস্থিত হয়েছেন এলাকার বাসিন্দারা এবং তারা যারা দাবি করলেন যে এই পদ্মদিঘির ঘাটে যে তাদের যে থিম, সেই পুজোতে প্রত্যেকে উপস্থিত থাকছেন, মানুষ উপস্থিত থাকছেন, সাধারণ মানুষ উপস্থিত থাকছেন, যারা এতদিন থাকতে পারতেন না, আসতে পারতেন না, তারা পর্যন্ত উপস্থিত থাকছেন। কারণ এই পুজোয় এবার সাধারণ মানুষের অংশগ্রহণ সবথেকে বেশি থাকবে। স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে যদি দেখা যায় তাহলে একদিকে যেরকম বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্নেহভাজন অসীম বসুর হাতছাড়া হলো এই পুজো, একই সঙ্গে এলাকার মানুষের অংশগ্রহণ অনেকটাই বাড়ল বলেই দাবি এবারের আয়োজকদের। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, চক্রবেরিয়া, ভবানীপুর। একদম ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর সেটাই মানুষকে এনশিওর করেছে, সবাইকে বলেছে ভয় আউট ভরসা ইন, মানুষ সেটা ভরসা করেছে। দেখতে পাচ্ছেন আজকে এনারাই ছিল পুজোটার সাথে, যেখানে সব ভবানীপুরের এই এলাকারই লোকজন, এদেরকে বিতাড়িত করে দিয়েছিল। এটা মানে নিজেদের সব কবজায় সব কিছু রাখবে, ডান্ডিয়া নাচ করছে, রাজ্য ভেসে যাচ্ছে। তো সেটা এবার হবে না। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাই এগিয়ে এসছে, সবাইকে সাথে নিয়ে আনন্দের সাথে ধুমধামের সাথে আরও ভালোভাবে পুজো হবে।
আমি সরে গেলাম কারণ আমার মনে হয়েছে যে কোনো জায়গায় দেখুন সবসময় সম্মানটা একটা বড় জিনিস একটা মানুষের, যে একটা পুজো করছি, মায়ের আরাধনা করব, সকলকে নিয়ে করব, সেই জায়গা থেকে যদি কারুর কোনো জায়গায় মনে হয় যে না একটু অন্যরকম হলে ভালো হয়, আমি সেই জায়গাটা দিয়েছি। আমি নিশ্চিতভাবে আছি চক্রবেড়িয়ার সঙ্গে। চক্রবেড়িয়া যে কোনো জায়গায় দরকার হবে আমি বলেওছি যে নিশ্চিতভাবে তারা ভালো করে পুজো করুক, এবং আমিও তাদের সঙ্গেই ছিলাম, আছি, থাকবো। যে দীর্ঘ বছর ধরে যার হাতে এই পুজোটা ছিল, মানে যে একাধিপত্য করে রেখেছিল, হ্যাঁ, ক্লাব আটকে রেখেছিল এবং প্রত্যেকটি পল্লীবাসী বঞ্চিত ছিল এই পুজোর থেকে। আজকে আমি তো অবাক হয়ে আছি, আমার ভেতরের আনন্দ আমি সেটাকে বহিঃপ্রকাশ করতে পারছি না। আমি দেখেছি প্রত্যেকটি মাতৃশক্তি, বাচ্চার থেকে বলুন এবং বুড়োরা বলুন, বয়োজ্যেষ্ঠ সিনিয়র যারা কোনোদিন জানলায় দাঁড়িয়েও দেখতেন না, আজকে তারা মাঠে, আজকে তারা খুঁটির সঙ্গে, এবং তারা এতই আনন্দ যে তাদের চোখে যে জল ছলছল করছে।